নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। রবিবার রাতে হিজলি স্টেশনে রেলের ঠিকা শ্রমিক হিসেবে কাজ পাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে অস্ত্র নিয়ে মারধরের ঘটনা ঘটল খড়গপুর টাউন থানার ঝুলি এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা গল্লু গুলি চালায় এবং তার অনুগামীরা তরোয়াল নিয়ে অতর্কিতে হামলা করে ঠিকা শ্রমিকদের ওপর। সাহিল শঙ্কর নামে এক ঠিকা কর্মীর বাম পায়ে গুলি লাগে। তরোয়ালের আঘাতে আহত হয় হেমন্ত শঙ্কর, শিবা সামন্ত, ধর্মরাজ শঙ্কর নামে তিনজন। সাহিল শঙ্করকে রাতেই স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। অপর 3 আহত ভর্তি খড়গপুর মহকুমা হাসপাতালে। ভাঙচুর করা হয় স্থানীয় এক যুবকের বাড়িও। জানা গিয়েছে, ঠিকায় শ্রমিক বন্টন নিয়ে গল্লু বেশ কয়েকদিন ধরে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছিল, কিন্তু হিজলি স্টেশনে ঠিকা শ্রমিকদের কোনো ইউনিয়ন না থাকায় গল্লুর দ্বারা সম্ভবপর হচ্ছিল না। এই নিয়েই প্রথমে খড়গপুর পৌরসভার পৌরপ্রধান প্রদীপ সরকারের কাছেও যায় ওই তৃণমূল নেতা। রবিবার সন্ধ্যায় প্রদীপ সরকারের সাথে মিটিং করে গুল্লু এবং তার অনুগামীরা, কিন্তু সেখানেও কোনো রকম সুরাহা না হওয়ায় অবশেষে রবিবার রাতে অতর্কিতে হামলা চালায় কর্মরত ঠিকা শ্রমিকদের ওপরে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় র্যাব এবং খড়গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে ফের থমথমে হয়ে ওঠে রেল শহর। मैं गाड़ी लेके बस्ती में घुस रहा था, तभी लोग अपने घर के पास में खड़ा था। मेरे को पता था, मैं गाड़ी लेके आ रहा था, तभी डायरेक्ट चार्ज किया सर में। किससे चार्ज किया? ये नहीं देख सका। कितने जन थे? बहुत जन था लोग, पूरा फैमिली था लोग। तुम कहाँ गए थे? मैं बस्ती से घर जा रहा था। अच्छा, तो तुम घर किधर है? झोली। झोली। हाँ उसके बाद क्या बाइक से जा रहे थे? हाँ बाइक। उसके बाद अचानक हमला कर दिया? हाँ, वो लोग भीड़ था गेट के पास है, मतलब रास्ता उसके गेट के बगल से ही शुरू होता है। तो लोग गेट के पास में था, मैं सोचा कुछ आपस में कुछ बात होता होगा, मैं अपना जा रहा था, तो डायरेक्ट चार्ज। तो ये बात बोलते थे आपका तरफ चेयरमैन था ना? हाँ मेरे साथ और उनके तरफ वाइस चेयरमैन था। क्या पता उन लोग क्या करता है ऐसे? उन लोग ऐसे क्या पार्टी कुछ करता है? तो क्या पार्टी करते हैं? हाँ, बीजेपी करते हैं। बीजेपी करते हैं, लेकिन टीएमसी का साथ कोई रिलेशन नहीं है उन लोगों का? उन लोगों के साथ टीएमसी का कोई रिलेशन नहीं है? कितना बजे हुआ? वही 10-11 बजे ऐसे कुछ हुआ। झमेला होने के बाद उन लोग क्या चेयरमैन का पार्टी गया था? आगे झमेला नहीं हुआ, आगे चेयरमैन के पास गया है कौन? वो दोनों पार्टी। हम लोग का घर का। आप लोग भी गए? उन लोग भी? পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। সোমবার সকালে দাঁতনের সোনাকুনিয়া এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় সুরত ঘোষকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার মৃত্যু হয়েছে। দাঁতন থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে 60 নম্বর জাতীয় সড়ক ধরে বাজারে যাওয়ার সময় পেছন থেকে একটি মাল বোঝাই লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। মৃতের বাড়ি দাঁতন থানার পানিতুনিয়া গ্রামে। হয়েছিল বলতে প্রথম মঙ্গল সোমবার বাজারে আছে, বাজারে গেছিলেন, ওই বাইপাস থেকে পিছন দিয়ে নদী এসে ধাক্কা মেরে হয়েছে, মানে স্পট ডেড হয়েছে। নাম কি, বাড়ি কোথায়? বাড়ি পান্তুনিয়া, নাম সুরত ঘোষ। বয়স কত? বয়স 59-60 হবে। কি করে, মানে কোথায় গেছিলেন? এমনি ব্যবসা করেন, ঝাল ব্যবসা করেন, গরিব মানুষ তো, ব্যবসা বাজারে কিছু ঝাল ব্যবসা নিয়ে ব্যবসা করেন, ব্যবসা করে সংসার চালান। লরি পেছন থেকে মেরে দিই। জানা যায়নি। কি নাম? এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল কেশিয়াড়ি থানার পুলিশ। সোমবার সকালে দাসী সরিষার ঘটনা।
পুলিশ জানিয়েছে মৃতের নাম সত্যবান পাতর, বয়স 32। এদিন সকালে তার বাড়িতে দড়ি থেকে ঝুলতে দেখা যায় যুবককে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মানসিক সমস্যা ছিল যুবকের। কয়েকদিন হলো স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ। বিদ্যুৎ শকের হাত থেকে নাতিকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো ঠাকুমার। ইলেকট্রিক দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসীরা। এই দুর্ঘটনাটি ঘটেছে বাড়ুয়া এলাকায়। রবিবার বিকেলে ঝড় হওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বাড়ুয়া এলাকায়। এলাকাবাসীর দাবি, তার ছেঁড়ার পর এই খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের টোল ফ্রি নাম্বারে, কিন্তু বিদ্যুতের তার সরানো তো দূরের কথা, বিদ্যুতের সংযোগটিও পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়নি। সারা রাত বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকার পরে খেলতে খেলতে একটি বাচ্চা সেই তার ধরতে যায়। তখনই বাচ্চাকে বাঁচাতে গেলে ঠাকুমা রেখা দাস ছুটে আসেন। অসাবধানবশত তারটি পেঁচিয়ে যায় তার হাতে। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেখা দাসের। কি হয়েছিল বলতে কালকে সন্ধ্যাবেলা নাকি হচ্ছে তারটা কেটে পড়ে যায়, তো পাবলিক যাই হোক এক সাইড করে দেয়। করার পরে বারবার ধরে ফোন করেছে ওনাদেরকে, ফোন করার সত্ত্বেও ফোনটা কোনো রকম রেসপন্স হয়নি। কিন্তু তারপরেও প্রায় 7:30 পৌনে 8টার দিকে গাড়ি কিন্তু একটা ঢুকে, গাড়িটা ওইখানে হচ্ছে আমাদের চৌমাথার মোড়ি বলা হয়, ওইখান থেকে গাড়িটা রিটার্ন বেরিয়ে চলে যায়। এদের এত নেগলিজেন্সি, যার জন্য গাড়িটা যদি এধারকে একবার নিয়ে আসে, কারণ এই পাশে তো বাঁশ ঝাড় হ্যান সব কিছুই রয়েছে, যদি গাড়িটা এধারকে একবার নিয়ে চলে আসে তার ওই ফল্টগুলো ওরা বুঝতে পারে, ওরা ওটা আর করেনি। প্লাস ফোন করা সত্ত্বেও ওরা হচ্ছে মানে ফোনটা রিসিভও করেনি। একমাত্র এদের একটা বাজে জিনিস কি, কনজিউমার নাম্বারটা যেটা দেওয়া রাখছে, সেই কনজিউমার নাম্বারটা ফোন করলে কোনো দিনের বেলাও তুলে না, রাত্রেও তুলে না। এদের একমাত্র যাদের হচ্ছে রুটে কাজ করে আর কি, তাদেরকে ফোন করলে ফোনটা তুলে, সেটাও কিন্তু পয়সার বিনিময়ে। কারো যদি পার্সোনালি কেস হয়ে থাকে, সেটাও যদি এখন বলে দেন যে আমি তাড়াতাড়ি 500 টাকা ধরে দেন, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে। যদি 50 টাকা কেউ দেয়, কেউ দিতে পারবেন, এরকম তো মেম্বার তো আছে, তখন দেখবেন ওরা কিন্তু আর আসছে না। সেটা দেখবেন 3 দিন 4 দিন ঝুলে দিয়েছে। আজকে এই দুর্ঘটনাটা হওয়ার কারণ কি, সকালবেলা বাচ্চা স্কুল যায় বলে তাকে তুলে যাচ্ছে, সে এবারে মানে বের করবে, সে ছুটে আসছে, এসে ওই তারটাকে রাস্তার দিকে পড়েছিল, তারটাকে ধরে নেয়। হ্যাঁ, খেলনা ভেবে ধরে নেয়। ধরে নেওয়ার ফলে এবারে কেউ দেখেনি, ওর ঠাকুমা দেখেছে, ঠাকুমা দেখেছে, এবার কি করবে, বাচ্চাটাকে তাকে ছাড়াবে। এবার বাচ্চাটাকে ছাড়ে জোর করে হিচকে ছেড়ে দিচ্ছে, এবার নিজের তারটাকে ধরে নিয়েছে। এই জন্য আর সবচেয়ে বড় জিনিস এইখানে হচ্ছে যে ঝাম্পার বা যে তারের কানেকশন, এগুলো সবই ডিস্টার্ব। ওরা জানা সত্ত্বেও, বারবার ফোন করা সত্ত্বেও ওরা কোনোদিন বাগায়নি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়ার মনোনয়নে যোগ দিতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 তৃণমূল কর্মীর। এদিন মেদিনীপুরে তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়ে একটি মিছিল করার কথা ছিল। সেই মিছিলে অংশ নিতে খড়গপুর থেকে এসেছিল বহু তৃণমূল কর্মী সমর্থক। হঠাৎ মেদিনীপুর কোতোয়ালি থানার হাসনাবাদের কাছে ঘটে এই দুর্ঘটনা। একটি 10 চাকার লরির তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 2 তৃণমূল কর্মীর। তাদের নাম লালন প্রসাদ, বয়স 52, এবং ডি মুরলী, বয়স 42। এদের বাড়ি খড়গপুর এলাকায়। তারা বাইকেই আসছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি অজিত মাইতি, প্রার্থী মানস ভূঁইয়া সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মেদিনীপুর মেডিকেল কলেজে বহু তৃণমূল কর্মী সমর্থকরাও এসে পৌঁছায়। এই ঘটনার জেরে এদিনের মিছিল বাতিল করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে মৃতের 2 পরিবারকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বাড়ির তরফ থেকে তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার মানস ভূঁইয়ার মনোনয়ন ছিল। মনোনয়ন দাখিল করে আমরা প্রসেশন করার কথা, কিন্তু এই দুর্ঘটনা শোনার পর মানসদা নিজেই সমস্ত প্রসেশনটা বাতিল করেছেন। মানুষদের বলেছেন আপনারা ফিরে যান, আমরা প্রসেশন করব না। এবং মানসদা নিজে, আমি, আমাদের সহকর্মীরা, খড়গপুরের নেতারা,
রবি পান্ডে, মুনমুন, খোকন, জহরবাবু, আমরা সবাই ছুটে এসেছি এখানে, যাতে মৃতদেহ পোস্টমর্টেম করে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে সৎকারের বন্দোবস্ত করা যায়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তার নির্বাচনী প্রচার ফেলে, এমনকি মনোনয়নের নির্বাচনী প্রশাসনকেও বাতিল করে এই মানুষের কাছে ছুটে এসেছেন। আমরা কি পার্টির কোনো সক্রিয় নেতা? আমাদের সক্রিয় সমর্থক। দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে? দল একদম নিশ্চয়ই সমস্ত রকম সহযোগিতা করা হবে। নমিনেশনের পরে এইরকম ঘটনা কি বলবেন? এটা তো একটা দুর্ঘটনা। একটা লরি সে ধাক্কা মারতে মারতে দুটো বডিকে রোল করাতে করাতে ছুটছে, লোক বলছে থামো থামো, তাও চামচা। কি দুর্ভাগ্যজনক ঘটনা দেখুন। আমরা মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছি, বিপর্যস্ত। আমরা সব কর্মসূচি বাতিল করেছি, দুটো প্রাণ চলে গেল। সবাই ছুটে এসছি, সোমেনবাবু এসছেন, খড়গপুরের সব নেতাগণ এসছেন, কর্মীরা এসছে, অজিতবাবু এসছেন, আমি এসছি। খুব দুঃখের, খুব দুর্ভাগ্যের। এদের পাশে থাকবেন? হ্যাঁ, এদের পাশে থাকবেন তো? 100 বার। মানুষরা খড়গপুর সফরে গেলে ওদের বাড়িতেও যাবে। ফের ল্যান্ডমাইন উদ্ধার হলো পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার বেড়া সুন্দর লাটার জঙ্গলে। এদিন সকালে গাছ কাটতে এসে প্রথমে স্থানীয়দের চোখে পড়ে ল্যান্ডমাইনগুলি। থানায় খবর দিলে পুলিশ এবং বোম স্কোয়াড এবং সিআইডির টিম এসে ল্যান্ডমাইনগুলিকে নিষ্ক্রিয় করেছে। ভোটের প্রাক্কালে ফের ল্যান্ডমাইন উদ্ধারে মাওবাদীদের গতিবিধি নিয়ে উঠছে প্রশ্ন, যদিও পুলিশের দাবি ল্যান্ডমাইনগুলো অনেক পুরনো। করা ছিল এটাতে, এখানে ফায়ারিং করলো, এদের দিক চারটা নিয়ে দিয়ে গেল, যে সেইখান থেকে ফায়ারিং করছে। আসলে বাস্টিং করে ওরা ওদের কাজ করে গেল বা সব কিছু কমপ্লিট করে মোটরসাইকেল তো এটাতে কোনো অসুবিধা নেই, মোটরসাইকেলে গাড়ি আছে ওয়াইফাই দাও না। কি দেখলাম বলতে, আমার এখানে প্রাইভেট প্লটের রায়তের জায়গার উপর গাছ কাটা হচ্ছিল পারমিশন করে। এখানে লেবার ছিল, তারা গাছ কাটতে যেয়ে গাছের গোড়ায় দুটি মাইন দেখতে পায়। সেই অনুযায়ী আমরা পুলিশে খবর দিই, পুলিশ এসে দুটি মাইন নিষ্ক্রিয় করে মাত্র গেল। দুটো কি ফাটানো হলো? হ্যাঁ, ফাটানো হলো। এগুলো কি মনে হলো দেখে? দেখলো পুরোনো মাল, নতুন কোনো নেই। মানে গাছ কাটতে কাটতে দেখতে পেয়েছি? হ্যাঁ, গাছ কাটতে কাটতে গাছের গোড়ায় ছিল। ভোটের আগে এরকম একটা ঘটনা উত্তেজনা? না, সে ধরনের কিছু নেই, এটা পুরানো জিনিস ছিল। আমরা যেটা দেখলাম এবং পুলিশও এসেছিল, পুরোনো জিনিসই ছিল। তবে বাস্ট হয়েছে, বাস্ট করে গেল। আপনার নাম? আনন্দ মাহাতো। পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে বিজেপির দেওয়াল লেখার ওপর কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বিজেপি। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার রাতে হলদিয়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর 4টি দেওয়াল লেখার ওপর দুষ্কৃতীরা কাদা লেপে দেয় বলে অভিযোগ। সকালে ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বিজেপির ওয়ার্ড সভাপতি মলয় দলপতি বলেন, আমরা খুব কম সংখ্যায় দেওয়াল লিখেছি। রবিবার রাতে আমাদের 4টি দেওয়ালে কেউ কাদা লেপে দিয়ে যায়। আমরা দলীয় নেতৃত্বকে জানিয়েছি। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। তৃণমূলের দুষ্কৃতীরাই দেওয়ালে কাদা লেপে দেওয়ার পাশাপাশি তাদের দলীয় পতাকাও ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় এক নির্বাচনী প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী। এদিনের এই ঘটনার পর জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল 11টা নাগাদ সুতাহাটা ব্লকের অন্তর্গত 12তলা এলাকায় স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার সারছিলেন
তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী। এই প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম থেকে নির্বাচিত হওয়া হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। এদিন 12তলা এলাকা থেকে সিপিআইএমের প্রচার মিছিল যাচ্ছিল, ঠিক তখন মিছিলে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকেন বেশ কয়েকজন মদ্যপ দুষ্কৃতী। এরপর ওই কটূক্তিতে কান না দিয়ে নিজেদের প্রচার মিছিল এগিয়ে নিয়ে গিয়েছিলেন নেতৃত্বরা। মিছিল করে ফের যখন ওই পথে পুনরায় ফিরে আসেন, সেই সময় বেশ কয়েকজন নেতার উপর চড়াও হয় ওই মদ্যপরা। এমনকি প্রার্থী শেখ ইব্রাহিম আলী এবং স্থানীয় বিধায়িকা তাপসী মণ্ডলকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন সিপিআইএমের বেশ কয়েকজন কর্মী। তাদের স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদিনের এই হামলার ঘটনায় সম্পূর্ণভাবে তৃণমূলকেই দায়ী করেছে সিপিআইএম। অভিযোগ ভিত্তিহীন বলে জবাব তৃণমূলের। সুতাটা ব্লকের আসরতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 12তলা বুথে আমাদের নির্বাচন কমিশনের এবং পুলিশ প্রশাসনের আগাম অনুমতি ক্রমে আমাদের প্রচার মিছিল চলাকালীন তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা লাঠি রড নিয়ে চড়াও হয় এবং আমার পাশেই দাঁড়িয়ে আছে আমাদের পার্টির কমরেড মোহন। তাকে প্রথমে আক্রমণ করে বেধড়ক মারধর করে। আমাদের বিধায়িকা এই এলাকার তাপসী মণ্ডল, তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়। আমাকে প্রার্থী হিসেবে হেনস্থা করার চেষ্টা হয়। আমাদের পার্টির লিডার শ্যামল মাইতির উপর চড়াও হয়। এইরকম একটা অবস্থা যখন চলছে, আশেপাশের এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা ঝাঁটা টাটা নিয়ে ছুটে আসে এবং আমাদের কর্মী সমর্থকরা যখন সংগঠিত হয় প্রতিরোধ করবার জন্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী লেজ গুটিয়ে চলে যায়। আমরা পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে জানিয়েছি, আমরা সুতাহাটা থানার ওসিকে জানিয়েছি, আমরা লিখিত কমপ্লেন করতে যাচ্ছি। এই রকম একটা অবস্থা চলতে কখনো পারে না। দমবন্ধ করা পরিবেশ, লুট ছাড়া তৃণমূল কংগ্রেস তারা ভোটে বিশ্বাস করে না, তারা লুট করে ভোটে জিততে চায়। মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে ভুলণ্ঠিত, মানুষ সংগঠিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই, তাই তারা কাঁপছে, তাই তারা ভয়। একদম মিথ্যা। আমাদের লোকেরা কোনোদিন এইরূপ আচরণ কারোর উপরই করে না, আমরা এগুলোতে বিশ্বাস করি না। সিপিএমের এগুলো অন্তঃকলহ। এক তো দেখা যাচ্ছে যে মোটরসাইকেল মিছিল করছিল তখন নাকি হেলমেট নেই। দ্বিতীয়ত হচ্ছে ওরা যখন মিছিল করছিল তখন মানুষকে শুভেন্দু অধিকারীর নামে বিভিন্ন রকম কটূক্তি, মমতা ব্যানার্জির নামে কটূক্তি এগুলো করছিল। স্বাভাবিক মনে হয় সাধারণ মানুষরা ওদের প্রতিহত করতে বলেছিল। এই নিয়ে ওরা নিজেরা এটাকে বেশি করে নাটক করছে। এটা অপ্রাসঙ্গিক ব্যাপার, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসাযোগ নেই। যারা বিজেপিতে চলে গেছে তারা সিপিএমের উপরে আক্রমণ করছে। তিনি হারতে শেখেননি। 8 বারের বিধায়ক, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়ে এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন তিনি। সোমবার মনোনয়নপত্র জমা দিয়ে অকপটভাবে একথা জানালেন তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। দলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, প্রদ্যোৎ ঘোষকে নিয়ে জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দিয়েছেন এদিন মানসবাবু। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কে সেটা বড় কথা নয়, তার কাছে রাজনীতির ময়দানের লড়াই অনেকটা ফুটবল ম্যাচের মতো। বিরোধীদের ডিফেন্স ভেঙে গোল পোস্টের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। 23শে মে যখন রেফারি বাঁশি বাজাবেন তখন গোল হয়ে গেছে, এমনই মন্তব্য মানসবাবুর। 92% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে মন্তব্য জানাতে গিয়ে মানস ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় বাহিনী আসবে, বসবে, ঘুরবে, দেখবে আর ভোট হয়ে যাবে। তারা তো আর মমতার সমর্থকদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দিতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী তো আর বিজেপির হয়ে ভোট দিতে পারবে না। গণতন্ত্রে জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাই তাদেরই জয় নিশ্চিত হবে, কোনো বাহিনী তা রুখতে পারবে না। দিলীপ ঘোষের প্রচার সর্বস্ব রাজনীতির বেলুন আগামী 23শে মে চুপসে যাবে বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, উনি আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে অনেক কিছুই বলছেন, কেউ দিবাস্বপ্ন দেখতেই পারেন, ফলাফল বেরোলেই বুঝবেন প্রচার মাধ্যমে যেসব বলেছেন, যা মানুষকে বুঝিয়েছেন তা সব স্বপ্ন ছিল।
আপনার নতুন দিল্লিতে অনেক বেটার স্পেস অনেক এবার এছাড়াও ঠিক এখন যাচ্ছি, এখন 2 মিনিটে যাচ্ছি। এই কেন্দ্রে মেদিনীপুর লোকসভা আসনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন 42 মেদিনীপুর লোকসভাও আমরা জিতবো, তাকে উপহার দেবো। দেখুন, কেউ দিবা স্বপ্ন দেখতে পারেন, আমি তো বাধা দিতে পারি না। রাত্রেও স্বপ্ন দেখুন, দিবা স্বপ্নও দেখুন, বসতে বসতে স্বপ্ন দেখুন, ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখুন, আমি কি করতে পারি। নারায়ণগড় থেকে আপনার যে সমস্ত আপনার কেন্দ্রগুলো আছে 7টা বিধানসভায়, বেশ কিছু জায়গায় আপনার বেশি সময় যাচ্ছে যে বিভিন্ন কর্মীদের অধিকার বিচ্যুতি তাদেরকে মিলকরণ করার জন্য। দেখুন, এটা জাতীয়তাবাদী দল, পশ্চিমবঙ্গের 1 নম্বর দল, ভারতবর্ষের পরিসংখ্যান অনুযায়ী কর্মীর নিরিখে বিশাল দল। সেই দলে, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী দলে যদি কেউ কথা বলে, যদি কেউ বিতর্ক করে, সেটাকে দ্বন্দ্ব ধরবেন কেন? সেটাকে তো একটা সুস্বাস্থ্যের নজর হিসাবে দেখবেন। আমাদের দলে কোনো দ্বন্দ্ব নেই, কোনো গ্রুপ নেই, একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সব কর্মী। আর বিজেপির মতো তো পার্টি অফিস তখন মারপিট হয়নি। কেন বলবো? এটা তো মেদিনীপুর লোকসভা নিয়ে কথা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী থাকবে 92% বুথে থাকবে, আপত্তি দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী এসে দেখবে, ঘুরবে, বসবে, বুথে থাকবে, ভোট হবে। এখানে মমতা ব্যানার্জির সমর্থক যারা আছেন তারা তো বুথে গিয়ে ভোট দেবেন, নাকি কেন্দ্রীয় বাহিনী ভোটারদের আটকাবে? মানুষরা আপনি কর্মী সভার চেয়ে রোড শোতে বেশি জোর দিচ্ছেন এবং মানুষের কাছে সরাসরি পৌঁছতে চাচ্ছেন। আমার দলের সভাপতি অজিত বাবু, কার্যকরী সভাপতিগণ, যুব সভাপতি সবাই মিলে, চেয়ারম্যান 300-র বেশি কর্মী সভা করেছেন। তো তারা আমাকে নির্দেশ দিয়েছেন আপনি মানুষের কাছে। নমিনেশন এ পর্যন্ত বিধানসভা লোকসভায় আপনি কতবার নমিনেশন খেলছেন? আমি বিধানসভায় তো 8 বারের বেশি হয়ে গেছে। আর লোকসভায় এটা দ্বিতীয়, লোকসভায় এটা দ্বিতীয় নমিনেশন করলাম। রাজ্যসভায় মাঝখানে করেছি, এখনো রাজ্যসভার মেম্বার। এই যে আমরা অধিকাংশ সময়ই দেখেছি নমিনেশনের সময় আপনি হলুদ পাঞ্জাবি পরেন, হলুদ কি আপনার শুধু? আমার জ্ঞান পড়ার পর থেকে 3টে কালার আমার খুব ফেভারিট। নাম্বার 1 এটা হচ্ছে বাসন্তী কালার, 2 সাদা, 3 হচ্ছে হালকা সবজি ব্লু। মেদিনীপুরের এটা কি কঠিন বলে মনে হচ্ছে না লড়াই সহজ হবে? দেখুন, একটা কথা বলি, আমি প্রতিদ্বন্দ্বিতাকে কখনো কঠিন, কখনো মাঝারি, কখনো বড়, কখনো ছোট করে দেখিনি। ফুটবল খেলতে ভালোবাসতাম, ফার্স্ট লাভ ফুটবল, সেকেন্ড লাভ ক্রিকেট। মাই টার্গেট ওয়াজ টু পুট দি বল ইনসাইড দি গোল। সো আমি যখন খেলতে নামি একেবারে ওই গোল পোস্টার দিকে বলটা ঢোকানোর জন্য ভাবি, আর ওটা করব। দিলীপ ঘোষ তো আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, কি বলবেন? আমার বিপক্ষে 7জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা এখনো অবধি নমিনেশন করেছেন। তিনি অন্যতম 7-এর একজন। প্রতিটি প্রতিদ্বন্দ্বী আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তির সঙ্গে আমার কোনো সংঘাত নেই। নীতি, আদর্শ এবং তার গৃহীত, তার দলের গৃহীত বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমার লড়াই। দিলীপবাবু বলেছেন যে হচ্ছে আপনার পুরনো পার্টি আপনাকে হারাবে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, কেউ যদি বকবক করার জন্য আর মিডিয়ার কাছে কথা বলার জন্যই কথা বলেন, আমি তাকে করুণা করতে পারি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যোগেশ্বর হেমব্রম এদিন মনোনয়নপত্র জমা দিলেন। প্রায় 100 লোক জমায়েত করেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে। প্রার্থী জানান, এলাকায় জেতার ব্যাপারে তিনি আশাবাদী। এছাড়াও ঝাড়খণ্ড পার্টির আদিত্য এবং নরেনের তরফ থেকে বীরবাহা হাঁসদা মনোনয়নপত্র জমা দিয়েছেন এদিন। বিজেপির তরফ থেকে সোমবার নির্দলে নমিনেশন করানো হয় মুরারিমোহন বাস্কেকে। অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টি নামে আরও একজন প্রার্থী নমিনেশন করেছেন এদিন।
জানা যায় এটাও বিজেপির তরফ থেকে দাঁড় করানো হয়েছে। তৃণমূলের ভোট কাটার এটা একটা রাজনৈতিক চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমি খন্দকার মোহাম্মদ সাইফুল্লাহ ভারতের লোকসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠ ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখব। পরিচয় করে দিই, নরেন্দ্রবাবু আমাদের জেনারেল অবজারভার। আমরা মিটিং করব, জেনারেল অবজারভার নিয়ে আমরা মিটিং করব, পেপারে দিয়ে দেবো। আপনারা পরবর্তীকালে মিটিং ডাকবো 17 তারিখে 27 তারিখে। মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে এদিন বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবড়ি রামপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বাবলু পাখিরা, বয়স 45। পলাশচাবড়ি রামপুরেই তার বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে ঝড় শুরু হলে বাবলু পাখিরা বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে গরু আনতে গিয়েছিলেন। বাড়ি থেকে বেরোনোর পরই বজ্রপাত এবং বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরই গরু বাড়িতে চলে এলেও বাবলু আর ফিরে আসেনি। খোঁজ খবর শুরু হতেই দেখা যায় মাঠেই পড়ে রয়েছে বাবলু। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ গ্রামে গিয়ে মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে আসে। ছেলেটা বিকালে মেঘ দেখে গরু বাঁধা ছিল মাঠে, গরু আনতে গিয়েছিল। যে গরুটা খুলেছে আর সেই মুহূর্তে বাজ পড়েছে, গরুটা চলে এসছে বাড়িতে। তারপর বৃষ্টি আরম্ভ হয়ে যায়। বৃষ্টি থামার পর বাড়ির লোক যখন খোঁজ করতে যায়, দেখে না যেখানে গরু বাঁধা ছিল সেখানে মৃত অবস্থায় পড়ে আছে এবং গোটা শরীরের চামড়াগুলো পুড়ে গিয়ে ঝলসে গেছে। এবং প্রতিবেশীরা পরস্পর খবর যায়। আমি ওর প্রতিবেশী এবং পঞ্চায়েত সমিতির সদস্য। এবার দায়িত্ব নিয়ে আমার ছেলেকে নিয়ে প্রতিবেশীকে নিয়ে হসপিটাল করি। খোঁজাখুঁজির পর হসপিটাল ওখানে স্থানীয় যে সিভিক ভলেন্টিয়ার থাকে তাদেরকে বলি, ওনারা থানায় ফোন করেন। থানার পুলিশ যায়, তারপর তারা গাড়ি নিয়ে যায়। সেই গাড়ি করে আমরা হসপিটালে এনেছি। এই পর্যন্ত। কি নাম ওনার? ওনার নাম বাবলু পাখির। কোথায় বাড়ি? রামপুরে বাড়ি। বাবার নাম অনিল পাখির। আপনার নাম? আমার নাম অমর পাখির। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে প্রচারে সাইকেল র্যালি সংগঠিত হলো সোমবার। এদিন নয়াগ্রাম ব্লকের 7 নম্বর অঞ্চল নয়াগ্রামের পুফুরিয়া থেকে এই র্যালি শুরু হয়। পরে জরকা উঁচু কমলাপুর পরিক্রমা করে নিচু কমলাপুরে এসে শেষ হয়। প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে বুথের কর্মীরা মিছিলে অংশ নিয়েছিলেন। এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ানও তুলে ধরা হয়েছে। এলাকাগুলিতে জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল। এদিনের এই সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল দত্ত, যুব সভাপতি উৎপল সেনাপতি, 7 নম্বর অঞ্চলের সভাপতি চৈতন্য ধাউড়িয়া এবং বুথের তৃণমূল কর্মী সমর্থকেরা। মানুষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে উঁচু টুকুরিয়া থেকে শুরু করে জরকা থেকে শুরু করে নিচু কমলাপুর উঁচু কমলাপুর বিস্তীর্ণ এলাকা আমাদের সাইকেল র্যালি সংগঠিত হয়। কয়েক হাজার মানুষ এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। আমাদের মূল লক্ষ্য আগামী যে লোকসভা নির্বাচনে বীরবাহা সোরেনকে 5 লক্ষের বেশি ভোটে জেতানো। তাই বীরবাহা সোরেনের সমর্থনে আগামী 1 মে খড়িকা মাথানি নেতাজি ক্লাব মাঠে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লক্ষাধিক মানুষের জনসমাবেশ করবেন। সেই জনসমাবেশকে সফল করতে যেমন আমরা প্রচার করছি, অনুরূপভাবে বীরবাহা সোরেনকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আজকে ঘরে ঘরে গিয়ে আমরা সাইকেল র্যালির মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছি। এটাই ছিল আজকের কর্মসূচি। নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন এলাকায় নিজের প্রচার চালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। সোমবার নারায়ণগড়ের পড়িয়াচক, কৃষ্ণপুর, ব্যাংদা, বাখরাবাদ, খালিনা, কুশবসান এবং খাকুড়দা প্রভৃতি এলাকায় প্রচার চালান। খাকুড়দাতে একটি কর্মী সভাও করেন এদিন। নারায়ণগড় পুরনো গড় বাম দলের, সেই গড়েই আশা দেখছেন প্রার্থী বিপ্লব ভট্ট। তাই নারায়ণগড়ে প্রচারে জোর দিচ্ছেন বিশেষ করে। নারায়ণগড় থেকে দীর্ঘদিন বিধায়ক এবং মন্ত্রী ছিলেন বর্তমান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই নারায়ণগড় থেকে প্রার্থী বিপ্লব ভট্ট ভালো ফলের আশা করছেন। এদিন এলাকায় এলাকায় প্রচার চালিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন বেলদা নারায়ণগড় এরিয়া কমিটি এবং নারায়ণগড় বিধানসভার নির্বাচনী কমিটির অন্যান্য নেতৃত্বরা। বাংলা ভাষা সাহিত্য চর্চার গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে একদিনের সেমিনার করল বেলদা কলেজ। সোমবার কলেজের বাংলা বিভাগ এই আলোচনা সভার আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুখেন বিশ্বাস, সেন্ট জেভিয়ার্স কলেজের সুদক্ষিণা বসু, পালপাড়া যোগদা সৎসঙ্গ কলেজের মৃণাল কান্তি দাস, বেলদা কলেজের বাংলা বিভাগের প্রধান দেবাঞ্জন দাস, কার্তিক চন্দ্র খাঁড়া প্রমুখ। বাংলা ভাষা সৃষ্টির ইতিহাস, বিস্তার এবং তার গতি প্রকৃতি এবং বর্তমান বাংলা ভাষা ও সাহিত্যের দিক পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে এদিন। কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয় আলোচনায়। আপনার নিজের ভাষা হয় তাহলে জানবেন অনেকটাই বেড়ে যায়। আমরা এখন বাংলা সাহিত্য বলতে সংকুচিত মনে যা বুঝি আমরা গুরুত্ব দিই না। আসামের বরাক উপত্যকায় বাংলা সাহিত্য আছে, আমরা তাকে গুরুত্বহীন করে রেখেছি। অরিজিনাল যে সেন্সাস 60% বাঙালি। আপনি যদি শিলং মেঘালয়ে যান, তার বাংলা ভাষার যদি মৃত্যু কখনো ঘটে, বাংলা ভাষা যদি কখনো সংস্কৃতি কয়েকটা দিন বাংলা এলাকা বলে ঘুরে একদম যেখানে ছাত্র বা ছাত্রী পারছে না বাংলা পড়তে, বাংলা লিখতে, সেখানেও রবীন্দ্রনাথের গান শেখানো হয়, মেলাতে পারেন না। তারা তখন বলেন মরে গেল বাংলা ভাষা, শেষ হয়ে গেল বাংলা ভাষা। হয়তো আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, কিরে কেমন আছিস? উত্তরে দিল বিন্দাস। অবাক হয়ে যান মা বাবা, ছেলে বা মেয়ে কি বলছে বিন্দাস, সেটা আবার কি? কারোর সঙ্গে কারো কথোপকথন হচ্ছে, একজন মনে বেশি খিল্লি করিস না তো, কি খিল্লিটা কি? আবার যখন সিনেমায় দেখছি একজন নায়ক মাথা মুন্ডহীন একটি ভাষার সংলাপ বলে যাচ্ছেন, নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু। আপনি কি বুঝবেন এই ভাষা? আবার সেই নায়কই বলছেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। অবাস্তব। নমস্কার, সংবাদে পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।